আমার নাম শেফা। মা ডাকতেন শেফালি। আব্বা থেকে শুরু করে বাড়ির অন্য সবাই, পাড়া প্রতিবেশী শেফা নামেই ডাকত। স্কুলে অবশ্য আমার একটা পোশাকি নাম ছিল, তবে সেটা আর এখন বলতে চাই না। তাহলে আবার আপনারা আমাকে ধরে নিয়ে যদি কোনো গুহায় অথবা বাংকারে বন্দি করে রাখেন, না না, আমি আমার সেই নামটি আপনাদের বলবো না। ৬৯-এর আন্দোলনের সময় আমি ১০ম শ্রেণীর ছাত্রী। মিটিং, মিছিল, পিকেটিং করে স্কুলে লেখাপড়া চালিয়েছি। মা খুবই বকাবকি করতেন, মেয়েদের কিন্তু এতবার ভালো নয় বলে দিচ্ছি। এই কথা বহুবার বলেছেন, কিন্তু আমি আমার বাবার আদরিনী কন্যা, আমাকে স্পর্শ করে কার ক্ষমতা? তারপর কেমন করে চলে এলো ৭১-এর ২৫শে মার্চের কাল রাত। স্বপ্ন ছিল ২-১ দিনের ভেতর বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন। আরে কি হলো? কারফিউ সব জায়গায়, আমাদের শহরেও। বাবা মায়ের জেনে গ্রামে চলে গেলেন, একান্ত অনিচ্ছা সত্ত্বেও। আমাকে সঙ্গে নেবার জন্য খুব জেদ ধরেছিলেন, কিন্তু এত বড় মেয়েকে মা পথে বেরোতে দিলেন না। হয়তো ভালো হতো, শহীদ হতে পারতাম, বীরাঙ্গনা হতাম না। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমাদের পাশের বাড়িতে এক জজ সাহেব থাকতেন। ওরা যেন কেমন অন্যরকম টানে কথা বলতো। ওদের বড় ছেলে ফারুক আমাদের কলেজেই বিয়ে পড়তো। কেমন যেন গো বেচারা, বোকা বোকা গোছে, মেয়েদের দিকে ঠিক মতো তাকাতে পারতো না। ওদিকে বাবা লোকমুখে অবিলম্বে আমাদের গ্রামে যাবার জন্য খবর পাঠালেন। মা যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। বাবা নেই জেনে ফারুক আমাদের বাড়িতে যাতায়াত আরম্ভ করলো। মা আগে থেকে ওকে খুব পছন্দ করতেন। যাবার দিন ঠিক সন্ধ্যায় ফারুক এসে উপস্থিত হলো। খালাম্মা, চলে যাচ্ছে বুঝি? চলুন, আপনাদের আমি স্টেশনে পৌঁছে দিয়ে আসি। কেন যেন অমঙ্গল আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠল, কিন্তু মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। দুখানা বেবি ট্যাক্সি ডাকা হলো। আমি মার সঙ্গে উঠতে যাচ্ছিলাম, ফারুক আমাদের তাকটায় উঠতে ইঙ্গিত করল। মা আর আমার ছোট বোন সোনালি সামনেরটায় উঠল। কিছু দূর যাবার পর আমাদের ট্যাক্সি সোজা স্টেশনের পথে না গিয়ে বাঁ দিকে সেনানিবাসের পথ ধরলো। আমি বললাম, ও কি, ও পথে কেন? ফারুক ঘনিষ্ঠ হয়ে বসে বলল, ওদিকে ছেলেরা ব্যারিকেড দিয়েছে। আমি চিৎকার করে বললাম, এই ট্যাক্সি থামো, থামো বলছি, থামো। কিন্তু না, সে তার গতি আরো বাড়িয়ে দিল। আমি লাফ দিয়ে নামার চেষ্টা করলাম, কিন্তু ওই শয়তানের সঙ্গে গায়ে সুখ দিতে না পেরে ওর হাতে আবার সব কটা দাঁত বসিয়ে দিলাম। যন্ত্রণায় চিৎকার করে উঠল। তারপর ট্যাক্সি থামিয়ে জানোয়ারটা তার গামছা দিয়ে কষে আমার মুখ বাঁধল। তারপর সোজা সেনানিবাস। আমি বন্দী হলাম। ফারুক আমাকে উপহার দিয়ে আসলো। ফারুক এখন জজ সাহেব, আর কখনো হাফ হাতা শার্ট পরে না। কেউ হাতের দাগ দেখে ফেললে বলে মুক্তিযুদ্ধে আহত হয়েছিল নাকি বেয়নের চাচ্ছে। সেনানিবাসে আমাকে বসতে দিল, চা দিল। আমি কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে অকপটে ফারুকের কাহিনী বর্ণনা করলাম। ভদ্রলোক মৃদু হেসে সব শুনলেন। তারপর পাশের ঘরে নিয়ে খাঁটি পাকিস্তানি মুসলমানি হুইস্কি পান করতে লাগলেন। আমাকে অনেকবার সাজলেন,
পাকিস্তানের গল্প বললেন, আমি কখনো গেছি কিনা জিজ্ঞেস করলেন। তারপর নেশাটা জমে উঠলে হিংস্র হায়নার মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। বিবাহের প্রথম মধুজামিনী যখন শেষ হলো, তখন আমার জ্ঞান নেই। শেফা মরে গেছে, আর শেফালি আজ নীল অপরাজিতা। পরের রাতে আরেকজন এলেন, গল্প শোনালেন, তারপর যথা কর্তব্য করে গেলেন। রাতের খাবার মুখে রুচলো না, ডাল রুটি সব পড়েই রইল। বুঝলাম প্রতিদিন নতুন নতুন অতিথির মনোরঞ্জন করতে হবে। এই কি দোজক, না দোজক দেখার আরো বাকি। এক জায়গা থেকে অন্য জায়গায় বদলে হতে থাকলাম। আচ্ছা, আমার ছোট ভাই সন্টুকে মুক্তি বাহিনীতে যোগ দিতে পেরেছিল? ও কি কখনো মার কাছে আসতে পেরেছিল? মার সোনালি কি বেঁচে আছে? চারদিক থেকে রাত্রি গোলাগুলি শব্দ আসে, ভাবি কোথায় যুদ্ধক্ষেত্র, কারায় লড়াই করছে। আল্লাহ, তুমি আলো দেখাও, আল্লাহ তুমি আলো দেখাও, তুমি আলো দেখাও। আমার সন্টু যেন বেঁচে থাকে, সোনালি মা যেন বেঁচে থাকে, আব্বা যেন ফিরে আসে, এই দেশ যেন স্বাধীন হয়, এই দেশ যেন স্বাধীন হয়।